মানুষের জীবন এক অদ্ভুত আয়না। এখানে আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না। কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটিও এক পলকে সবচেয়ে অচেনা হয়ে যায়। এই কাহিনীটি অর্জুন আর অনন্যার, যারা একদিন একে অপরকে ছাড়া পৃথিবী কল্পনা করতে পারত না, আজ তারা একই ছাদের নিচে থেকেও যেন আলোকবর্ষ দূরে। বিয়ের মাত্র 2 বছর। লোকে বলে বিয়ের 2 বছর হল মধুচন্দ্রিমার সময়, কিন্তু অর্জুনের জীবনে এই সময়টা বিষের মতো তিক্ত হয়ে উঠেছে। প্রথম অধ্যায়, সম্পর্কের ফাটল। অর্জুন একজন সাধারণ পরিশ্রমী মানুষ। তার দিন শুরু হতো অনন্যার হাসি দেখে, আর শেষ হতো অনন্যার হাতের এক কাপ চা খেয়ে। কিন্তু গত কয়েক মাস ধরে অর্জুন লক্ষ্য করছে অনন্যা যেন আগের সেই মানুষটি নেই। আগে অর্জুন অফিস থেকে ফিরলে অনন্যা দরজায় দাঁড়িয়ে থাকত। এখন সে নিজের বেডরুমে দরজা বন্ধ করে থাকে। অর্জুন যখন ঘরে ঢোকে, দেখে অনন্যা দ্রুত ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলছে। অর্জুন একদিন জিজ্ঞেস করল, অনন্যা, আজকাল শরীর কি ভালো যাচ্ছে না? সারাদিন কেমন যেন মন মরা হয়ে থাকো। অনন্যা চোখ না তুলেই বলল, কিছু না, কাজের চাপে হয়তো ক্লান্ত লাগে। কিন্তু অর্জুন জানত এই ক্লান্তি শরীরের নয়, মনের। এক রাতে অনন্যা যখন গভীর ঘুমে, তখন তার ফোনটা হঠাৎ জ্বলে উঠল। অর্জুন সাধারণত অন্যের ফোন চেক করে না, কিন্তু মনের ভেতরের এক অদ্ভুত অস্বস্তি তাকে বাধ্য করল। স্ক্রিনে ভেসে উঠল এক অপরিচিত নম্বর থেকে মেসেজ, কাল বিকেলে ওই ক্যাফেতে আসছো তো, তোমার জন্য অপেক্ষা করব। অর্জুনের সারা শরীর যেন বরফ হয়ে গেল। সে ভাবল হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু মনের এক কোণে সন্দেহের বিষবৃক্ষ রোপণ হয়ে গেল। দ্বিতীয় অধ্যায়, লুকোচুরি ও অজুহাত। পরদিন থেকে অর্জুন অনন্যাকে নজরে রাখতে শুরু করল। অনন্যা এখন প্রায়ই বলে সে মায়ের বাড়ি যাচ্ছে বা বান্ধবীর সাথে শপিংয়ে যাচ্ছে, কিন্তু যখনই সে ফিরে আসে তার চোখে এক অদ্ভুত চঞ্চলতা থাকে। অর্জুন একদিন তাকে সরাসরি ধরল, অনন্যা, তুমি কি কোথাও গিয়েছিলে? তোমার মা তো ফোন করেছিলেন, বললেন তোমার সাথে অনেক দিন কথা হয় না। অনন্যা মুহূর্তের জন্য থতমত খেল, তারপরই চিৎকার করে উঠল, তুমি কি এখন আমার উপর গোয়েন্দাগিরি করছো? আমার মা ফোন করেছিল কি করেনি সেটা আমার ব্যাপার, তুমি আমাকে সন্দেহ করছো? ছি, আমি ভাবতেও পারিনি তুমি এত নিচু মনের মানুষ। অর্জুন কিছু বলতে পারল না। অপরাধ না করেও সে যেন অপরাধী হয়ে গেল। অনন্যা ডুকরে কেঁদে নিজের ঘরে চলে গেল। অর্জুন বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগল, সত্যিই কি আমি ভুল করছি? কিন্তু সত্য লুকোনো যায় না। একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে অর্জুন দেখল অনন্যা ভিডিও কলে হাসছে। এমন হাসি সে গত 1 বছরেও দেখেনি। অনন্যা বলছিল, হ্যাঁ করণ, আমি সব গুছিয়ে নিয়েছি, ওর সাথে আর এক মুহূর্তও কাটাতে ইচ্ছে করে না, তুমি আমাকে ওখান থেকে নিয়ে যেও। অর্জুন দরজার আড়ালে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সাজানো সংসারটা যেন কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তৃতীয় অধ্যায়, চরম বিশ্বাসঘাতকতা। সেই দিনটি ছিল রোববার। অনন্যা খুব ফিটফাট হয়ে তৈরি হল। অর্জুন সোফার বসে খবরের কাগজ পড়ছিল, যদিও তার চোখ অক্ষরের ওপর স্থির ছিল না। অনন্যা বলল, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে। অর্জুন খুব শান্তভাবে জিজ্ঞেস করল, অনন্যা, কোথায় যাচ্ছ অনন্যা? শেষবারের মতো সত্যিটা বলবে? অনন্যা বিরক্ত হয়ে বলল, বন্ধুদের সাথে, আর শোনো, আমাকে আর প্রশ্ন করো না। সে চলে যাওয়ার পর অর্জুন আর বসে থাকতে পারল না। সে ছাদে গিয়ে দেখল একটি গাড়ি এসে অনন্যাকে তুলে নিয়ে গেল। ড্রাইভিং সিটে বসা ছেলেটির দিকে অনন্যা যেভাবে তাকালো, তাতে অর্জুনের আর বুঝতে বাকি রইল না যে সে হেরে গেছে। সেই রাতে অর্জুন না খেয়ে জানালার পাশে বসে রইল। রাত 12টা, 1টা, 2টো, অনন্যা ফিরল না। ভোরবেলা যখন সে এলো, তার জামা কাপড় অগোছালো, চোখে সেই একই ঔদ্ধত্য। অর্জুন শুধু বলল, কেন অনন্যা, আমি কি কম দিয়েছিলাম তোমাকে? অনন্যা এবার শান্তভাবে উত্তর দিল, তুমি আমাকে সব দিয়েছ অর্জুন, কিন্তু তোমার এই একঘেয়ে ভালোবাসা আমার অসহ্য হয়ে গিয়েছিল। আমি স্বাধীনতা চেয়েছিলাম, আমি উত্তেজনা চেয়েছিলাম, যা করণ আমাকে দিয়েছে। আমি আজই চলে যাচ্ছি। চতুর্থ অধ্যায়, বিচ্ছেদ ও নিঃসঙ্গতা। অনন্যা চলে গেল। বাড়িটা এখন শ্মশানের মতো শান্ত। অর্জুন এখন একাই রান্না করে, একাই খায়। মাঝে মাঝে রাতের বেলা সে অনন্যার ফেলে যাওয়া কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকে। তার বন্ধুরা তাকে বলেছিল আইনি ব্যবস্থা নিতে, কিন্তু অর্জুন শুধু বলল, যে মন থেকে চলে গেছে তাকে হাতকড়া দিয়ে আটকে রেখে কি হবে? এই 6 মাসে অর্জুন নিজেকে বদলে ফেলল। সে এখন অনেক বেশি শান্ত, অনেক বেশি গম্ভীর। সে বুঝতে পেরেছে ভালোবাসা মানে কাউকে শাসন করা নয়, বরং তাকে ছেড়ে দেওয়া।
কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। পঞ্চম অধ্যায়, অনুশোচনার বৃষ্টি। 6 মাস পর এক ঝোড়ো বৃষ্টির রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হল। অর্জুন দরজা খুলতেই দেখল অনন্যা দাঁড়িয়ে আছে। তার সেই জাঁকজমক নেই, দামি পারফিউমের গন্ধ নেই, আছে শুধু কান্নার দাগ আর ভেজা কাপড়। অর্জুন শান্তভাবে জিজ্ঞেস করল, কি চাই? অনন্যা ডু করে কেঁদে উঠল, অর্জুন, আমাকে বাঁচাও। করণ আমাকে ধোঁকা দিয়েছে। ও কেবল আমার টাকার জন্য আর নিজের লালসা মেটানোর জন্য আমাকে ব্যবহার করেছে। যখন আমি ওকে বিয়ের কথা বললাম, ও আমাকে রাস্তায় বের করে দিল। আমার আজ কোথাও যাওয়ার জায়গা নেই। অনন্যা অর্জুনের পা জড়িয়ে ধরল। আমি বুঝতে পেরেছি তুমিই আমার আসল আশ্রয় ছিলে। আমাকে একবারের জন্য ক্ষমা করো। আমি তোমার দাসী হয়ে থাকব। উপসংহার, অর্জুনের সিদ্ধান্ত। অর্জুন একটু নিচু হয়ে অনন্যার হাত দুটো সরিয়ে দিল। সে বলল, অনন্যা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ ঘৃণা করে নিজেকে আর কষ্ট দিতে চাই না। কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। যেদিন তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে, সেদিনই তুমি এই বাড়ির জন্য মরে গেছ। অপরাধের ক্ষমা হয়, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। আজ তোমার কাছে কেউ নেই বলে তুমি আমার কাছে ফিরে এসেছ। যদি ওই ছেলেটা তোমাকে সুখী রাখত, তবে কি তুমি আজ আমার কথা একবারও ভাবতে? উত্তরটা হল না। অর্জুন দরজার পাল্লা ধরে বলল, যাও অনন্যা। যে স্বাধীনতা তুমি চেয়েছিলে, আজ সেই স্বাধীনতাই তোমার সবচেয়ে বড় অভিশাপ। আমার সাথে থেকে তুমি প্রতিদিন মরছ বলে দাবি করেছিলে। আজ থেকে তুমি নিজের অনুশোচনার সাথে প্রতিদিন লড়াই করো। অর্জুন ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। বাইরে বৃষ্টির শব্দের মাঝে অনন্যার কান্নার আওয়াজ মিলিয়ে গেল। অর্জুন আজ মুক্ত, আর অনন্যা তার নিজের পাপের কারাগারে বন্দী। সমাপ্তি কথা, বিশ্বাস হলো কাগজের মতো, একবার দুমড়ে গেলে তার কখনো মসৃণ হয় না। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে।